অনেক দিনের রিকোয়ারমেন্ট আপনাদের ছিল। অনেকেই আমাকে বলতেন যে আমরা স্কিন ডিজিজের নিয়ে খুব ঝামেলায় থাকছি, অনেক কেস সলভ করতে পারছি না, অনেক ধরনের সমস্যা হচ্ছে আমার। তো স্কিন ডিজিজের আমার ইচ্ছা আছে যে স্কিন ডিজিজ নিয়ে একদম ধারাবাহিক সিরিজ করা, আমরা চাইল্ড নিয়ে যেরকম করলাম। স্কিন ডিজিজ তো আর একটা দুটো মেডিসিন না, প্রচুর মেডিসিন আছে, অনেক মেডিসিন জানতে হয়, তারপরে আমরা স্কিন ডিজিজে যাই। আবার কিছু কিছু কমন শেপ, কমন আছে, প্যাটার্ন আছে, সেটার উপরেও কিছু মেডিসিন ব্যবহার করা যায়। তো যাক, আমরা আজকে একটা স্ক্যাবিজের কেস নিয়ে একটু আলোচনা করব। তার আগে একটু বলে নিই স্ক্যাবিজ সম্পর্কে। আমার ধারণা এখানে যারা পুরনো আছেন, স্ক্যাবিজের পেশেন্ট প্রচুর আপনারা ডিল করেন। আর কিছুদিন আগে তো মনে হচ্ছে যে মহামারীর মতন স্ক্যাবিজ আমরা দেখেছি। অ্যাটলিস্ট আমাদের রিজনে তো আমরা প্রচুর পেতাম, প্রতিদিন 2-3টা করে রুগী স্ক্যাবিজের আসেই, বিশেষ করে ছোট বাচ্চাদের। স্ক্যাবিজ আসলে কি? স্ক্যাবিজের বাংলা আমরা অনেকেই হয়তো জানি, খোস পাচরা। আমরা মনে হয় শুনেছি খোস পাচরা। এটা খুবই সংক্রামক একটা ডিজিজ। শিশু থেকে শুরু করে যে কোনো বয়সী, যে কোনো পুরুষ মহিলা, তাদের এই স্কিন ডিজিজটা হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় শিশুদের বেশি হয়। এমনকি নিউ বর্ন বেবিজ, তাদেরও স্ক্যাবিজ একদম পুরা মানে ছেয়ে গেছে। আমরা যদি এটাকে গ্রেডেশন করি, একদম ভয়াবহ লেভেলে আমরা অনেক কেস পাই। তো প্রচন্ড চুলকানির ফলে শরীরের মধ্যে অনেক অস্বস্তি তৈরি হয়। বিশেষ করে যারা আক্রান্ত থাকে, বাচ্চারা বিশেষ করে সারা রাত ঘুমাতে পারে না, এত চুলকাই। সন্ধ্যার পর থেকে চুলকানি শুরু হয়ে যায়, উপদ্রব বেশি শুরু হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আমরা মানে এইটার আসলে শুধু ওষুধ দিয়েও তো হয় না, কিছু ম্যানেজমেন্ট পার্ট থাকে, তাই না? ম্যানেজমেন্ট, কাউন্সিলিং, এই বিষয়গুলো থাকে। এগুলা আমরা খুব ভালো মেডিসিন সিলেক্ট করতে পারি, কিন্তু আমি ম্যানেজমেন্ট বললাম না। আমি খুব ভালো মেডিসিন সিলেক্ট করতে পারি, আমি কাউন্সিলিং করলাম না, তাহলে কিন্তু রুগী ভালো হবে না। আপনি অ্যাজ এ ডাক্তার, আপনাকে মেডিসিন দিতে হবে, কাউন্সিলিং করতে হবে, তারপরে তার ম্যানেজমেন্ট বা কি খাবে কি খাবে না, কি ব্যবহার করবে কি করবে না, এগুলো আপনাকে বিস্তারিতভাবে রুগীকে এডুকেটেড করতে হবে, রুগীকে পড়াতে হবে, রুগীকে জানাতে হবে, তাই তো? তাহলে না আপনি কেস সলভ করতে পারবেন খুব দ্রুত উপায়ে। তো স্ক্যাবিজ কি? স্ক্যাবিজ কি থেকে তৈরি আপনারা মনে হয় সবাই জানেন। স্ক্যাবিজ হচ্ছে ক্ষুদ্র ইচ মাইট বলে, ইচ। হ্যাঁ, ইচ মাইট। এই মাইট মানে কি? মাইট মানে পোকা, মাকড়াসার মতন 8টা পা থাকে, 8টা পা যুক্ত পোকা। এটা কিন্তু থার্ড পার্টি পার্টিকেল, উকুন যেরকম মাথার মধ্যে থাকে, এটা খুবই ক্ষুদ্র, মানে আপনি এমনি দেখতে পাবেন না, মাইক্রোস্কোপিক অনুবীক্ষণ যন্ত্রের নিচে আপনাকে দেখতে হবে। আমি ছবি মানে আপনারা গুগলে সার্চ দিলে স্ক্যাবিজের পোকাটা দেখতে পাবেন। আমার ইচ্ছা ছিল দেখানোর, কিন্তু মানে ভালো লাগতেছিল না, এই কারণে আর বাইর করতে পারিনি। তো খালি চোখে আপনি স্ক্যাবিজ দেখতে পাবেন না। হ্যাঁ, মানুষের ত্বকেই, মানে আমাদের এই চামড়ার উপরেই এরা, এদের প্রজনন ক্ষেত্র, বংশ বিস্তার করে চামড়ার উপরে। এই পোকাগুলো আপনার ত্বকের নিচে, ঠিক চামড়ার এক লেয়ার একটু নিচে, হ্যাঁ, প্রবেশ করবে, প্রবেশ করে ওখানে ডিম পাড়বে। যখন ডিম পাড়ে তখনই চুলকানির সৃষ্টি হয়। হ্যাঁ, এই চুলকায় যাচ্ছেন চুলকায় যাচ্ছেন, ছড়াচ্ছে, আর এইভাবেই হয়। আর এই ডিমগুলো রাত্রে বেশি পাড়ে, এই কারণে স্ক্যাবিজের চুলকানিটা রাত্রে বাড়ে। তো তুলনামূলকভাবে গবেষণায় দেখা গেছে শিশু এবং বয়স্কদের উপরে এদের আক্রমণ বেশি হয়। এবার স্ক্যাবিজ তো এখানে ইনফেকশন করলো, ফুসকুড়ির মতন তৈরি করলো, ডিম পারলো, আপনি চুলকালেন, চুলকালে কি হচ্ছে? স্কিনের আরো অংশ ছিলে যাচ্ছে, তাই না? ছিলে গেলে কি হচ্ছে? ছিলে গেলে ওইখানে আবার পরে সেকেন্ডারি ইনফেকশন হয়। কিসের ইনফেকশন? ব্যাকটেরিয়া দিয়ে। যদি ব্যাকটেরিয়া ইনফেকশন হয় আরো জটিল হয়ে যায়। আমি তো একটা মহিলা পেশেন্ট পেয়েছিলাম, তার একদম ব্রেস্ট এই এই অংশ থেকে, আমার এখানে দেখা তো যায় না,
এইখান থেকে একদম স্তনের পুরা বোটার চারি অংশ একদম কালো হয়ে মানে একদম ভয়াবহ অবস্থা। ওটার দেখে ব্রেস্ট মনে হচ্ছে না। ছবি তুলে আনছিলেন, ছবি দেখে ইয়ে করলাম, মানে তাকানো যাচ্ছে না, এরকম ভয়াবহ হয়। হ্যাঁ, তো সেকেন্ডারি ইনফেকশন হয়ে গেলে অনেক জটিল তৈরি হয় এবং ত্বকের ক্ষতটা ধীরে ধীরে হার্টের রোগ ধরে নেয়, সেপ্টিসিমিয়া হয়ে যায়। মানে ব্লাডে ইনফেকশন হয়ে গেলে ব্যাকটেরিয়া বা ব্লাডে চলে গেলে সেপ্টিসিমিয়া পর্যন্ত হয়ে যায় এবং একটা পর্যায়ে এটা কিডনির সমস্যা পর্যন্ত হয়ে যেতে পারে। চিন্তা করতে পারেন কত ভয়াবহ ডিজিজ, আমরা গুরুত্ব দিই না। তো বেশিরভাগ ক্ষেত্রে স্ক্যাবিস দেখা যায় যে হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল, হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল, মানে এক্সট্রিমিটিজের বিভিন্ন ফাঁক, এই চিপা চুপা গুলাতে পাওয়া যায়, কবজি, তারপরে এই যে এখানে বগলের বা উরু সন্ধির এলাকায় পাওয়া যায়। তারপরে ধীরে ধীরে সারা শরীরে ছড়ায় পড়ে। তো ছোট বাচ্চাদের ক্ষেত্রে আপনাকে চেক করতে গেলে প্রথম যে প্রশ্ন করতে হবে, কোথায় কোথায় হয়েছে, আপনি পেয়ে যাবেন তার হাতে, পায়ে। ঠিক আছে, তো আপনি যদি যথাযথ ট্রিটমেন্ট দিতে পারেন। অ্যালোপ্যাথিতে কি করে? অ্যালোপ্যাথিতে মলম দেয়, তাই না? মলম দেয়, অ্যান্টি হিস্টামিন টাইপের মেডিসিন দেয় যাতে না চুলকায়। হ্যাঁ, তো চুলকাচ্ছে না, অ্যান্টি হিস্টামিন দিল, আপনার মধ্যে সুড়সুড়িটা আসছে না, আপনি চুলকাচ্ছেন না, কিন্তু সে ভিতরে ভিতরে বংশ বিস্তার করছে। আলটিমেটলি খুব একটা লাভ হয় না। আমি যতগুলা কেস পেয়েছি ম্যাক্সিমাম কেসেই দেখা যাচ্ছে এলোপ্যাথি করে এসে আর হয়নি, তারপরে হোমিওপ্যাথিতে আসছে। যার নাই গতি সে করে হোমিওপ্যাথি, এই অবস্থা চলে আসে। তো প্রচন্ড চুলকানি রাত্রে হবে, রাত্রে বাড়বে এবং চুলকানি প্রথমে হাতের আঙ্গুলের ফাঁকে ফাঁকে হবে, তারপরে সেখান থেকে ঘাড়, নাভির আশেপাশে, লজ্জা স্থান, আমাদের গোপন স্থানে হয়, মেয়েদের ব্রেস্টের আশেপাশে একদম ছড়ায় পড়ে। তো চুলকানোর জায়গায় একটু ফোসকা পড়লে লাল হয়ে ফুলে যায়, লালচে টাইপ আকার ধারণ করে। আবার দেখা যাচ্ছে অতিরিক্ত চুলকালে চামড়া ফেটে যায়, ফেটে রসের মতন, অনেক সময় রক্তের মতন ইয়ে বাড়ায়। তো আগে ত্বকে ফুসকুড়ি উঠবে, তারপরে দেখা যাচ্ছে যে আঁশের মতন হয়ে অনেক সময় উঠে, আর ক্ষত তো থাকবেই। এটা বেসিক্যালি স্ক্যাবিস। তাহলে স্ক্যাবিস কেন হলো বললাম? ইচ মাইট, ইচ, ইচিং থেকে ইচ, তাই না? ইচ মাইট, এই ইচ মাইট দ্বারা হচ্ছে, এবং এটা খুব ছোঁয়াচে, একজন থেকে আরেকজনের সংস্পর্শে চলে আসে। এমনকি আপনি যদি যে আক্রান্ত আছে তার ব্যবহৃত তোয়ালা বা গামছা ব্যবহার করেন, সেটা দিয়েও আপনার হতে পারে। বিছানাপত্রের মাধ্যমে, আসবাবপত্রের মাধ্যমেও আপনি কিন্তু একজন থেকে আরেকজনে ট্রান্সমিটেড হতে পারে। ঠিক আছে, এবং দেখা যাচ্ছে যে মায়ের ব্রেস্ট ফিডিং বাচ্চাকে মায়ের থেকে চলে আসছে বাচ্চার কাছে, এটা হতে পারে। তো একজনের বডিতে যদি এই পোকা যায়, হ্যাঁ, তাহলে দেখা যায় ৩-৪ দিনের মধ্যেই বংশ বিস্তার করে। তো এই কারণে এটা মাথায় রাখতে হবে যে যদি ৩-৪ দিন আপনি কোনো কাপড়ের মধ্যে স্ক্যাবিসের ডিম থাকে, তাহলে ৩-৪ দিনের মধ্যে ওই ডিম গরমে নষ্ট হয়ে যাবে। তাকে কোনো একটা পোষকের, হোস্টের বা একটা মানুষের বডিতে যেতে হবে, নাহলে ওটা নষ্ট হয়ে গেল। তো এলোপ্যাথি ট্রিটমেন্ট নিয়ে তো আমরা কথা বলবো না, এরা মলম টলম দেয়, অমুক তমুক ইয়ে করে। তো আমরা রুগীদেরকে যে আমাদের এক্সপিরিয়েন্স দিই, সেটা হলো সকল প্রকার ক্ষার জাতীয় দ্রব্য ব্যবহার পরিহার করতে হবে। ক্ষার জাতীয় দ্রব্য বলতে কি বোঝায়? যত ধরনের সাবান আছে, ডিটারজেন্ট আছে, স্যাভলন, অনেকেই তো এই ফুসকুড়ি বা ইয়াগুলো দেখলে স্যাভলন, ডেটল দেয়, এগুলো খুবই ক্ষতিকর, এগুলো দেওয়া যাবে না, এগুলো একদম নিষেধ। কি দেওয়া যাবে? দেওয়া যাবে হচ্ছে শ্যাম্পু, বডি ওয়াশ, লিকুইড সোপ, এই যেটাতে ক্ষার থাকে না সেই টাইপের জিনিস আপনাকে ব্যবহার করার পরামর্শ দিতে হবে। আর কি করতে হবে? প্রচুর পরিমাণের লিফি প্রোডাক্ট, যেমন ফ্রুটস, নানান ধরনের ফল, সবজি, এইগুলো আপনাকে খাওয়ার পরামর্শ দিতে হবে, তাহলে ইমিউনিটি হয়। আমি আগেই বলেছি, বৃদ্ধ এবং বাচ্চাদের বেশি হয়, ইয়াং যারা, তরুণ যারা, যুবক যারা, তাদের কম হয়। কেন হয়? যে তাদের ইমিউনিটি সিস্টেম বা তাদের ফুড হ্যাবিট, এগুলো একটা বিষয়। ফাস্ট ফুড বাচ্চাদেরকে নিষেধ করে দিতে হবে, প্যাকেটজাত
খাবার বাচ্চাদেরকে কড়াভাবে নিষেধ করে দিতে হবে, তাহলে তাদের ইমিউনিটি থাকবে। এরপরে আপনি তাকে যখন সিলেক্টিভ মেডিসিন দিবেন তখন সে মেডিসিন দেখা যাচ্ছে যে আপনাকে উইদিন 2 or 3 days ভালো রেজাল্ট দিয়ে দিবে। আমি তো প্রচুর কেস দেখেছি, প্রচুর কেসে সফল হয়েছে, কিছু কিছু কেসে ঝামেলা হয়েছে, আবার মেডিসিন চেঞ্জ করতে হয়েছে, সবসময় তো ওইভাবে বোঝা যায় না। তো এই ছিল মোটামুটি স্ক্যাবিস নিয়ে ছোট্টখাট্ট একটু আলোচনা। আমার মনে হয় আপনারা স্ক্যাবিস বা খোসপাচড়ার বিষয়টা আপনারা বুঝে ফেলেছেন নাকি? কারো কোনো প্রশ্ন আছে? আমি ধরে নিচ্ছি কারো কোনো প্রশ্ন নাই। প্রশ্ন থাকলে পরবর্তীতে হাত তুলেন। তো একটা ছোট বাচ্চা যখন স্ক্যাবিস হোক বা সোরাইসিস হোক বা আর কি আছে, আরো যে স্কিন ডিজিজ গুলো আছে, হ্যাঁ, রিংওয়ার্ম অথবা এক্সিমা, হ্যাঁ, যাই হোক, ছোট বাচ্চাদের এই চুলকানির কেসে সবচেয়ে প্রবলেম কি, এটা কি আপনারা জানেন? আপনার কাছে, আপনি অ্যাজ এ হোমিওপ্যাথ, আপনি আপনার কাছে সবচেয়ে বড় প্রবলেম কি বলতে পারবেন? ছোট বাচ্চা, ধরেন যে একটা 2-3 বছরের বাচ্চা বা একটা নিউ বর্ন বেবিজ, এইরকম পার্সনের ট্রিটমেন্ট করার সবচেয়ে বিগ চ্যালেঞ্জটা কি? এনিওয়ান, এনি আইডিয়া? ও তো কোনো ম্যানেজমেন্ট মানতে পারবে না। আপনি যে ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট দিবেন, ঠিক আছে, ম্যানেজমেন্ট মানতে পারেন, এটা একটা খুব সুন্দর কথা। স্যার ও কিছু বলতে পারবে না, মানে জিজ্ঞাসা করলে ওর কিছু বলার বুদ্ধি নেই। হ্যাঁ, এটা একটা আছে, এটা অত ইয়ে না। তার সমস্যাটা হলো তার গার্ডিয়ান স্যার, মেইন হলো গার্ডিয়ান। হ্যাঁ, গার্ডিয়ান কি সমস্যা বলেন তো? গার্ডিয়ানে ওই যে রুগীর কথাগুলা বা ইয়াগুলাকে ওরা বেশি বেশি বাড়াই বাড়াই বলে, এবং হচ্ছে যে এটা একটা বড়, যেটা করে না সেটা বলে, এভাবে। এটা একটা বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, আর guardian carried desire to be carried fast. এই তো এটাই হলো খুব চমৎকার কথা, এটাই হলো মূল, এটাই মূল। এতক্ষণ যত আলোচনা হলো, আমাদের এই স্কিন ডিজিজের যাদের অভিজ্ঞতা আছে, এই সবচেয়ে বড় বিগ প্রবলেম এই প্যারেন্টস। আমি প্যারেন্টসই বলবো, ছোট বাচ্চাকে কেউ ওই চাচা চাচি কম নিয়ে আসে বা খালা কম নিয়ে আসে, ওই মা বাপ নিয়ে আসে। এই প্যারেন্টসের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ক্যারিড ডিজায়ার টু ক্যারিড ফর, বাচ্চা না কিন্তু প্যারেন্টসের, যে ডাক্তার সাহেব আমার বাচ্চাকে এমন কিছু একটা দেন যাতে এক্ষুনি ভালো হয়ে যায়, খুবই দ্রুতর সাথে ভালো হয়ে যায়, ক্যারিড ডিজায়ার টু ক্যারিড, এক্ষুনি ফাস্ট হতে হবে, রাতারাতি যাতে ভালো হয়ে যায়। এইটা হলো প্যারেন্টসের চাহিদা। দেখেন, আমি যত স্ক্যাবিজের পেশেন্ট পেয়েছি, অন্য ডিজিজের কথা বাদ দিলাম, স্ক্যাবিজের যত পেশেন্ট পেয়েছি সব পেশেন্টই ধরেন 5 মাস 6 মাস ধরে এলোপ্যাথি খায় আসছে, মেঘে আসছে, ভালো হয়, কম হয়, এই হয় ওই হয়, ভালো তো হয় না, আবার হয়। ওইখানে কিন্তু তারা কিছু করবে না, কিন্তু আপনার চেম্বারে এসে বলবে যে এক্ষুনি ভালো করে দেন, আপনার কাছে ওষুধ আছে, কালকে রাত সকালবেলায় যাতে, আজকে রাত্রে ওষুধ দিবেন, রাত্রে খেয়ে সকালবেলায় যাতে রোগী কিওর হয়ে যায়। এটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তারা হোমিওপ্যাথির কাছে কিওর করতে আসে না, আসলে আসে না। তারা আসছে কারণ তাদের বাচ্চার চুলকানি থামানোর আর অন্য কোনো উপায় নাই। অলরেডি বড় বড় স্কিন স্পেশালিস্ট ফেল, অলরেডি হামদাদ ফেল, অলরেডি ইউনানি আয়ুর্বেদিক ফেল, আবার অনেকেই দেখা যায় যে 2-1টা হোমিওপ্যাথিও করে আসছে, কোনো একটা কারণে বেড়ে যায়। এই কারণে স্কিন স্পেশালিস্টের ইয়ের মধ্যে, আপনারা প্যাডের মধ্যে দেখবেন সিল লাগানো আছে যে হোমিও ওষুধ ব্যবহার করা যাবে না, হোমিও ওষুধ খাওয়া নিষেধ। এইরকম চ্যালেঞ্জ নিয়ে আপনাকে কিন্তু এই পেশেন্টগুলো, স্কিন ডিজিজের পেশেন্ট দেখতে হয়। আমি স্কিন ডিজিজ নিয়ে এই মাসে আলোচনা করব না, 1-2টা কেস বলবো, কিন্তু আমি যখন স্কিন ডিজিজের একদম গোছানো 2-3 মাসের ইয়ে আপনাদের সাথে করব, তখন দেখবেন যে কত কত ধরনের চ্যালেঞ্জ আর কত কত ধরনের চ্যালেঞ্জকে আমরা কিভাবে সলভ করতে পারি। তো বেসিক্যালি আমরা তো ডাক্তারের অ্যাঙ্গেল থেকে বলেই দিলাম প্যারেন্টস ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফাস্ট, কিন্তু এখন চিন্তা করেন আপনি ডাক্তার না, আপনার বাচ্চার এই অবস্থা হয়েছে, আপনার 12 মাসের 18 মাসের বা 2 বছরের বাচ্চার
এই অবস্থা হয়েছে, দিন রাত বাচ্চা চুলকায় যায়, আপনি বাবা, আপনি মা, আপনি সলিউশন পাচ্ছেন না, কোথাও যেয়ে পাচ্ছেন না, আপনি খুব এক্সস্টেড হয়ে পড়েছেন, দৌড়াতে দৌড়াতে টায়ার্ড হয়ে পড়েছেন। আপনি আপনাকে ভাবেন, আমি সব সময় বলি, আপনি যখন আপনার চেম্বারে বসবেন, আপনার চেয়ারে বসবেন, এই চেয়ারে হেলান দিয়ে বসলেন, চেয়ারটাতে আপনি বসেন ডাক্তার হিসাবে না, আপনি অ্যাজ এ লেম্যান হিসাবে বসেন, সাধারণ মানুষ হিসাবে বসেন, ওই রুগীর অ্যাটেন্ডেন্স, ওই রুগীর অবস্থান থেকে আপনি বসেন, তাহলে আপনি জাজমেন্ট করতে পারবেন। তারা তো এক্সস্টেড দৌড়াতে দৌড়াতে, তো তারা এই জন্য আপনার কাছে আসবে, এসে এমন কোনো মেডিসিন চাবে যেটা দিয়ে আপনার বাচ্চার চুলকানো থামানো যায়। এমন কেসে বাচ্চার থেকে বাচ্চার প্যারেন্টসদেরকে থামানোটা একটা চ্যালেঞ্জ, এবং আপনাকে সেটা মোকাবেলা করার সৎ সাহস থাকতে হবে। আপনাকে বাচ্চার প্যারেন্টসকে বাচ্চা তো আপনার সাথে আর্গুমেন্ট করবে না, আপনার সাথে কোনো ডিবেটে যাবে না, যাবে তো তার প্যারেন্টস, তাকে আপনাকে মোকাবেলা করতে হবে। আপনার উচিত হবে তাকে হোমিওপ্যাথি বোঝানোর। তা আপনি হোমিওপ্যাথি কিভাবে বুঝাবেন? আমরা হোমিওপ্যাথি কিভাবে বুঝাতে পারি একটা প্যারেন্টসকে? এখন আপনি যদি এই প্যারেন্টসকে হোমিওপ্যাথির বিভিন্ন বিষয় নিয়ে বুঝান, ভাইটাল ফোর্স নিয়ে বুঝান, ভাইটাল প্রিন্সিপাল নিয়ে বুঝান, হেরিংস ল অফ কিওর নিয়ে বুঝান, বা অন্য কোনো থিওরি বা ল বুঝাতে চান, তাহলে কি হবে? হবে না। আপনাকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে অন্যভাবে। প্রথমে আপনাকে বাচ্চার জন্য একটা রিমেডি খুঁজে দিতে হবে, যাতে তার উপরে যা চলছে, মানে যে চুলকানো, যে টর্চার, ঘিচিমিচি চুলকাচ্ছে, স্ক্যাবিজের কথাই ধরেন, খালি চুলকাতেই থাকে, সোরাইসিসের কথা ধরেন, চুলকাচ্ছে, বা মাথায় রিং ওয়ার্ম হয়েছে, চুলকাচ্ছে, ছোট বাচ্চা বলতে তো পারছে না, এটা তো এক ধরনের টর্চার। তাহলে আপনাকে এমন কোন রিমেডি খুঁজে দিতে হবে যেটাতে তার টর্চারটা থামানো যায়। কিন্তু এই ক্ষেত্রে প্রবলেম হলো তার প্যারেন্টস, তারা আপনাকে খুবই অল্প সময় দিবে। এলোপ্যাথিকে 6 মাস দিবে, 1 বছর 2 বছর দিবে, কিন্তু আপনাকে অত সময় দিবে না। তারা চায় এমন ওষুধ যেটাতে বাচ্চার চুলকানো দ্রুত স্টপ হয়ে যায়। সুতরাং আপনার প্রথম কাজ হবে যে তাদেরকে বোঝানো যে আপনারা যেভাবে চাচ্ছেন এটা মোটেই সম্ভব না। আপনাকে কিন্তু কথা বলার সময় বোল্ড হতে হবে, শক্তিশালী হতে হবে, স্ট্রং হতে হবে। প্যারেন্টসদেরকে বলতে হবে যে দেখেন, আমি আমার তরফ থেকে 100% চেষ্টা করব, 100% চেষ্টা করব আপনার বাচ্চাকে কিওর করে তোলার, আরাম দিতে পারার, কিন্তু আমি আমার দিক থেকে চেষ্টা করব, দেখা যাক কতদূর কি হতে পারে। ঠিক আছে? আবার আমার পার্সোনাল অভিজ্ঞতা আছে, আপনাদেরও হয়তো এরকম অভিজ্ঞতা আছে, প্যারেন্টসরা এসে আমাদের কাছে সরাসরি ডিমান্ড করে যে ডাক্তার সাহেব, আমার বাচ্চার জ্বর হয়েছে। আমাকে ঢাকা থেকে একটা মেয়ে মহিলা ফোন দেয় তার বাচ্চার ইয়ের জন্য। তার ইয়ে হলো যে জ্বর হয়েছে, জ্বরের মেডিসিন দেন। কি করছে ওগুলো শোনাশুনি না, জ্বরে একটা মেডিসিন বলেন, আমি এখান থেকে কিনে নিচ্ছি। আমার বাচ্চার ডায়রিয়া হয়েছে, আমাকে একটা মেডিসিন দেন। মানে এই প্রবলেম হয়েছে, ওই প্রবলেম হয়েছে, আমাকে মেডিসিন দেন, অন্য আর কথা নাই। তারা কিওর কি এটা জানে না, জানতেও চায় না। তাদের ডিমান্ড আছে, আপনাকে ডিমান্ডটা ফুলফিল করতে হবে, বিষয়টা এরকম। তাদের ডিমান্ড আছে, তাদের ডিমান্ড অনুযায়ী আপনাকে সাপ্লাই দিতে হবে। আপনি কি করতে পারেন আর কি করতে পারেন না, তারা এটা মোটেই কেয়ার করবে না। সুতরাং এই ধরনের প্যারেন্টসের প্রেসারে আপনার মাইন্ড পুরো ব্লক হয়ে যাবে। প্যারেন্টস আপনার কাছে চাচ্ছে, আমার কাছে চাচ্ছে যে ডাক্তার, আমার বাচ্চার জ্বর হয়েছে, আমার বাচ্চা কিছু খেতে পারতেছে না, আমার বাচ্চার লুজ মোশন হয়েছে, ডায়রিয়া হয়েছে, আমশা হয়েছে, এমন কিছু একটা দেন যাতে তার আমশাটা ভালো হয়ে যায়, ডায়রিয়াটা ভালো হয়ে যায়, এখনই জ্বরটা ভালো হয়ে যায়। তো এটা হলো তাদের চাহিদা, কিন্তু আমাদের তো ওই জিনিস নাই। আমাদের কাছে কি লুজ মোশন বন্ধ করা, ডায়রিয়া বন্ধ করার একক কোনো মেডিসিন আছে? জ্বরের একক কি কোনো মেডিসিন আছে যে খাওয়ালাম বন্ধ হয়ে গেল? এরকম তো নাই। প্যারাসিটামল তো ওরকম আমাদের কাছে নাই। যদি আমরা বলি অ্যাকোনাইট প্যারাসিটামল, বেলেডোনা প্যারাসিটামল, এটা তো আসলে না জেনেই বলি, কিন্তু আলটিমেটলি তো হোমিওপ্যাথি এটা করতে পারে না। ঠিক আছে? তো আমাদেরকে অবশ্যই তাদেরকে একটু এডুকেটেড করতে হবে যে আমাদের আসলে এরকম কোনো মেডিসিন নাই যে রাতারাতি আপনার বাচ্চার চুলকানি বা নাক দিয়ে যে পানি ঝরছে বা জ্বর এটা ভালো হবে তা না, এটা আমি পারবো না, আমি প্রমিসও করতে পারবো না, তবে আমি চেষ্টা করব।
আমি ওষুধ দিচ্ছি, চুলকানির ওষুধ দিচ্ছি, আপনি খাওয়ান, 2-3 দিন একটু ধৈর্য ধরেন, উন্নতি অবশ্যই পাবেন। আমি তো চেষ্টা করছি 2-3 দিনও না, 12 ঘন্টার মধ্যেই ভালো হয়ে যাক। এইভাবে আপনাকে এডুকেটেড করতে হবে, তাদেরকে বোঝাতে হবে। তো আপনার কথা শুনে তারা আবার হতাশ হয়ে যেতে পারে যে হোমিওপ্যাথির কাছে শুনে টুনে আসলাম, আপনি ভালো ডাক্তার, 1 ডোজ ওষুধ দিবেন, দিলে চুলকানিটা ভালো হয়ে যাবে, হ্যাঁ, কিন্তু আপনি তো এই কথা বলছেন না। সে দেখা যাচ্ছে যে আপনার কথা শুনে অনেকটা হেল্পলেসনেস ফিল তার মধ্যে চলে আসতে পারে। আচ্ছা দেন দেখি খাওয়াই কি হয়, এরকমও বলতে পারে। তো এই ক্ষেত্রে আরেকটা বিষয় থাকে, সেটা হলো যে ওষুধ তো বাচ্চার প্যারেন্টস নিয়ে গেল, কিন্তু পরবর্তীতে যে সে আপনার কাছে কন্টিনিউ করবে বা ফিরে আসবে এটা বলা যায় না। তাহলে আপনার চ্যালেঞ্জ আরো বেড়ে গেল। আপনাকে এমন একটা ওষুধ দিতে হবে যাতে একটা গুলি মারবো, একটা গুলিতে একটা তীর মারবো, বা একটা গুলি মারবো, একটা তীরেই যাতে ওই একটা পাখি মরে। এইটা আপনাকে মাথায় রাখতে হবে। আবার আপনার কাছে ইচিং এর জন্য, জ্বরের জন্য, ডায়রিয়ার জন্য, চুলকানির জন্য কোনো ওষুধ নাই, তাহলে কতগুলো চ্যালেঞ্জ, তাহলে জানার কোনো বিকল্প নাই, তাই না? অনেক আলোচনা করলাম, একদম বেসিক লেভেলের এই কথাগুলো বলতে হয়, একই কথা বারবার বলতে হয়, কারণ আমরা এখান থেকে শুনছি, শুনে যে যখন প্র্যাকটিস লাইভে যাচ্ছি তখন আবার আমাদের পূর্ব ধারণায়, আমরা পূর্ব চিন্তা চেতনায় যেটা যায় যে মামরি খেয়ে গেছে, স্কিন ডিজিজ এরকম হয়েছে, গ্রাফাইটিস দি এখান থেকে রস বাড়াচ্ছে, একটু ছড়ায় ছড়াই গেছে, মেজোরিনাম দি এইরকম করে এরকম হয়ে গেছে, এটা একটু ব্লুইশ টাইপের হয়ে গেছে, ল্যাকেসিস দি। আমরা কিন্তু প্রিজুডাইজ সব সময় থাকছি। তো আমার কাছে অনুরোধ, যখন মেজাজ ভালো থাকবে না তখন প্রিজুডাইজড মেডিসিন দেন, অসুবিধা নাই, খারাপ হচ্ছে না, ঠিক আছে, কিন্তু যখন আপনি ফুল ব্রেনে থাকবেন আর আপনার কাছে কমন পড়ে যাবে, আমাদের এই আলোচনাগুলার সাথে মিলে যাবে, তখন এই মেডিসিনই দেন, তাহলে আপনি প্রপার কিওর করতে পারবেন। তো আমি কেসটা একটু শুরু করি, আপনারা একটু ভালো করে খেয়াল করেন। এইটা বাচ্চার বয়স মোটামুটি 3 বছর, 3ও হবে না, 2-2.5 বছরের মতন। সে গত 5-6 মাস থেকে তার সারা শরীরে চুলকানি, স্ক্যাবিজের ইনফেকশন দেখলাম ভালো করে ইয়ে করে, যে স্ক্যাবিজের ইনফেকশন বিশেষ করে তার এই হাতের এগুলাতে, তারপরে এই 2 জাং তো বুঝেন, 2 আমাদের চিপাই, গোপনাঙ্গের 2 পাশের চিপাই, ভয়াবহ অবস্থা। বাচ্চাটার বাবা আমাকে আবার ওগুলা প্যান্ট খুলে খুলে দেখালো যে এই যে দেখেন এটা এরকম এরকম, যাক দেখলাম। তো এলোপ্যাথি ট্রিটমেন্ট করানো হয়েছে, উল্লেখযোগ্য কোনো উন্নতিই নাই। হ্যাঁ, বাচ্চা 24টা ঘন্টা স্ক্যাবিজ, আমরা কি জানি, আমি বললাম একটু আগে, সন্ধ্যার পরে বাড়ে, কিন্তু এই বাচ্চার মানে 4-5 মাস ধরে মেলা কিছু চলছে, তো সারা শরীর ছড়াই গেছে, অ্যান্টিবায়োটিক দিয়েছে বলে সেকেন্ডারি ইনফেকশনটা হয়নি, কিন্তু স্ক্যাবিজ আর মরেনি। 24 ঘন্টা বাচ্চাকে চুলকিয়ে দিতে হবে, নাহলে বাচ্চা নিজে চুলকাবে, মানে চুলকানোর উপরেই আছে। দেখা যাচ্ছে সকালে ঘুম থেকে উঠেছে বাচ্চার মা, তারপরে চুলকানো শুরু করছে, আর সন্ধ্যার পরে বাবা অফিস থেকে ফিরে এসে চুলকায় দিচ্ছে। হ্যাঁ, অফিস থেকে ফিরে সারাদিন অফিস করে পরিশ্রম করে বাচ্চা, বাবার আর কত এনার্জি থাকে, কিন্তু বাচ্চার জন্য তাকে ইয়ে করতে হচ্ছে, চুলকায় দিতে হচ্ছে, ঠিক আছে, তার নিজের কথা না ভেবেই। কিন্তু অবস্থার কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নাই। এই কারণে বাবা একদম পুরাপুরি, বাবা বলে না, পুরা প্যারেন্টস, পুরা ফ্যামিলি পুরাপুরি ফেড আপ, কিছু হচ্ছে না। এতগুলা স্পেশালিস্ট দেখানো হয়েছে, এত সবকিছু ইয়ে করা হয়েছে, কিন্তু কোনো উন্নতি নাই। দিন দিন পরিস্থিতি খারাপ থেকে খারাপতর হয়ে যাচ্ছে, অবস্থা বেগতির দিকে। তো বাচ্চাটা আমার সামনে একদম বাবার কোলে বসেছিল, ডান সাইডে চেয়ার ছিল, চেয়ারে আমি একদম কনাকনি ভাবে দেখতে পাচ্ছি। তো বাবার কোলে বসে থেকে কিন্তু বাচ্চারা দেখতে পাচ্ছে যে চুলকাচ্ছে, কিন্তু চুলকাচ্ছে যেখানে একবার এখানে একবার ওখানে, এই ঘাড়ের দিকে হয়েছে, এইগুলাতে, হাত যেখানে যেখানে যায়, ছোট বাচ্চা তো যেখানে যেখানে যাচ্ছে চুলকায় যাচ্ছে, তার কোনো ইয়া নাই, নন স্টপ চুলকায় যাচ্ছে বিভিন্ন জায়গায়। তো আমি বাচ্চার বাবাকে জিজ্ঞাসা করলাম, যেহেতু বাবার কোলে বসেছিল, মাও আসছে, তো
তো আপনি যদি বাচ্চাকে চুলকাতে না দেন তাহলে কি বাচ্চা কি করে, তার রিয়াক্ট কি, মানে বাচ্চা, আমরা তো আসলে আহ, রোগ নিয়ে বাচ্চার কি চিন্তা চেতনা ভাবনা, তার কি অ্যাটেনশন কি, এগুলো তো বাচ্চা বলতে পারবে না, এগুলা বাবা মার কাছে জানতে হয়, প্যারেন্টস এর কাছে জানতে হয়। তো বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা বাবা মা বলতেছে যে তাকে থামালে সে কান্না শুরু করে দেয়, মানে সে চুলকাচ্ছে তো, এবার আপনি যদি তার হাতটা হটাই নিলেন তাহলে বাচ্চা কান্না শুরু করে দেয়। তো আমি বললাম যে সে কি আপনাদেরকে চুলকে দিতে বলে না নিজে নিজে চুলকাতে বেশি পছন্দ করে? তো মা বলছে যে সে নিজে নিজে চুলকাতে চায়, আর আমরা যদি তাকে থামাই তাহলে চিৎকার দিয়ে ওঠে। তো সে কতক্ষণ চুলকাতে থাকে? তো মা বলছে যতক্ষণ না ওই জায়গায় ব্লিডিং হয়ে যায়, মানে চুলকায় চুলকায় একদম পুরা স্ক্র্যাচিং করে করে করে, মানে একদম ব্লিডিং করে ফেলে। হ্যাঁ, একদম যতক্ষণ একদম রক্তাক্ত না হয়ে যায় ততক্ষণ চুলকায়। এখন এই ব্লিডিং আনটিল, ইচিং ব্লিডিং আনটিল দিয়ে আমাদের কিন্তু বেশ কয়েকটা মেডিসিন আছে, আপনার রেপার্টরিতে গেলে এটা দেখতে পাবেন। তো সে এমন ভাবে চুলকাচ্ছে যে মনে হচ্ছে যে, আমি মানে দেখতেছিলাম যে বাচ্চা খালি চুলকাচ্ছে, একটা জায়গায় চুলকায় যাচ্ছে, যে মনে হচ্ছে যে ওই জায়গাটা ছিঁড়ে ফেলবে এই লেভেলে চুলকাচ্ছে। তো মা বলছে যে বাচ্চা এখন চুলকাতে চুলকাতে কেঁদে ফেলে, কিন্তু আগে কাঁদতো না। আমি বললাম তখন তাহলে কি করে থামাতেন কিভাবে বাচ্চা? আমরা সাধারণত জিজ্ঞাসা করি, এটা খুব কমন প্রশ্ন বাচ্চাদের ক্ষেত্রে, আপনারাও করবেন, এটা নোট নিয়ে নিতে পারেন, যে বাচ্চা জেদ করে বা কান্না করে কেমন। যদি বলে যে হ্যাঁ কান্নাকাটি করে, তখন আপনার যেটা প্রশ্ন হবে সেটা হলো যে বাচ্চা যখন অনেক কান্নাকাটি করে তখন তাকে থামান কিভাবে, বা কি করলে সে থামে। যে কোনো প্রশ্ন করতে পারেন, মানে মূল থিমটা হচ্ছে আপনার এটা জানা যে বাচ্চার জেদ বা কান্নাটা থামে কিসে। তো মা বলছে যে তাকে যদি বাইরে নিয়ে যাওয়া যায় তখন থামে। বাচ্চা যখন কাঁদে তখন তাকে যদি কোলে করে বাইরে নিয়ে যায় তাহলে সে থামে। তো তুলনামূলক আমরা দেখেছি বাসা থেকে বাইরে নিয়ে গেলে সে থামে, মা বলছে। তো এই কেসগুলোতে হয় কি, অবজারভেশন একটা বড় পার্ট থাকে। তো আমি বাচ্চাকে অবজার্ভ করছি, হ্যাঁ, বাচ্চা কন্টিনিউয়াসলি চুলকায় যাচ্ছে, এখানে চুলকাচ্ছে ওখানে চুলকাচ্ছে, হ্যাঁ, এমন ভাবে চুলকাচ্ছে মনে হচ্ছে একবারে খেসে 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 খেসে, মানে মনে হচ্ছে তুলে ফেলবে, ছিলে ফেলবে এইরকম। তো চুলকানো দেখেই খুব পেইনফুল মনে হচ্ছে আমার নিজেরই। আপনি আমার চেয়ারে আপনি নিজেকে কল্পনা করেন, আপনার চোখের সামনে একটা 2-2.5 বছর বা 3 বছরের বাচ্চা, কোনো দিকে দৃষ্টি নাই, সে খালি চুলকায়ে যাচ্ছে এরকম করে, আর চুলকাচ্ছে মনে হচ্ছে যে একদম মানে জান ছেড়ে দে, মানে লেগে থেকে চুলকাচ্ছে, ঘষে ঘষে চুলকাচ্ছে। হ্যাঁ, এটাকে আবার ডেলুশন চেয়ারম্যান ক্যান নট ব্রেক দ্য স্পেল নিয়ে নিয়েন না, এটা কিন্তু আমরা খুব খারাপ ভাবে এই জিনিসগুলো মাথার মধ্যে ঢুকাই নিয়েছি, এটা কিন্তু ওই চার না। তো আপনি নিজেই চুলকান নিজের বডিতে, দেখবেন কি মজা লাগে। এটা কিন্তু অত ইজি কাজ না। আর বাচ্চাটা একবার এরকম 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 করে চুলকাচ্ছে, মানে খুব রাফ ভাবে চুলকাচ্ছে। এই এত রাফ ভাবে, যখন আমি আপনাদেরকে দেখানোর জন্য দুবার চুলকালাম, আমারই তো এই হাতগুলাতে কিরকম ব্যথার মতন হয়ে গেছে, হ্যাঁ, কেমন অস্বস্তি লাগতেছে। এটা কিন্তু ইজি না। এটা ছিল আমার ফার্স্ট অবজারভেশন। তো এরপরে আমি বাচ্চার বাবাকে জিজ্ঞাসা করলাম যে আপনি যদি তাকে, যে সে চুলকাচ্ছে, আপনি হাতটা হটিয়ে দিলেন, তাকে চুলকানোটা থামালেন, তাকে চুলকানোটা বিরত করলেন, তখন কি হয়? তো মা বলতেছে যে সে চিৎকার করে উঠে। আমরা যদি থামাতে যাই তাহলে আমাদের হাত একদম ঝাটকা দিয়ে হটিয়ে দেয়, ধাক্কা দিয়ে ফেলে দেয়, ছোট বাচ্চা, দিয়ে সে আবার নিজে নিজে চুলকানো শুরু করে। এরপরেও আমরা তাকে থামানোর চেষ্টা করি, সারা রাত আমরা তাকে চুলকে দেওয়ার চেষ্টা করি, এভাবে চুলকাতে চুলকাতে ঘুম চলে আসে, আমরাও টায়ার্ড হয়ে পড়ি, ওও ঘুমায় যায়, আমরাও টায়ার্ড হয়ে পড়ি। তো বাবা বলছে রাতে 4 ঘন্টা 3-4 ঘন্টা তাকে কোলে নিয়ে বসে থাকতে হয়, বসে থাকি। যখন দেখি যে সে চুলকাচ্ছে তখন আমি তাকে থামিয়ে চুলকে দিই, কিন্তু সে সেটা চায় না,
নিজে নিজে জোরে জোরে চুলকাতে চাই, কিন্তু বাবা মা তো, আমরা তো বাবা মা, আমরা তো আর ওকে ওইভাবে চুলকাতে দিতে পারি না। তাহলে দেখেন বাচ্চার মাইন্ডের মধ্যে কি চলছে, মাইন্ডের মধ্যে কি ঘটছে, এইটা আপনাকে রিড করতে জানতে হবে, এটা আপনাকে পড়তে জানতে হবে। এই বাবা মার কথাবার্তা আর বাচ্চা কি করতেছে, এই অবজারভেশন দিয়ে আপনাকে বাচ্চার মস্তিষ্কের মধ্যে কি চলছে সেটা আপনাকে রিড করতে শিখতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই বাচ্চাটা সবসময় বাবা মার কাছে থাকতে চায়, বাবা মা ছাড়া অন্য, এটাও বলেছিল, বাবা মা ছাড়া সে আর অন্য অন্য কারো কাছে স্বাচ্ছন্দ্য বোধ করে না। হ্যাঁ, তো আমাদের অবজারভেশন তাহলে কি কি আসলো এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, বলেন দেখি কি কি অবজারভেশন হলো। হেল্প মি প্লিজ, হেল্প মি, বলেন কি কি অবজারভেশন। এমন ভাবে চুলকায় যে চুলকাইতে সে একবারে খুব মনোযোগের সাথে, মানে চুলকাইতে চুলকাইতে মানে রক্ত বের করে ফেলে, এইভাবে চুলকায় আর কি। হ্যাঁ, এটা তো হলো আমার ভাষ্য, কিন্তু অবজারভেশন কি হলো? যে বাচ্চা যখন আমরা থামাইতে যায় তখন সে ধাক্কা দিয়ে ফেলে দেয় অথবা মানে ছুড়ে দেয় আর কি। সুরে, এরা ঠিক আছে। আচ্ছা, চুলকাইতে চুলকাইতে বাচ্চা যখন ঘুমে যায়, হ্যাঁ, মানে হয়ে যায় তখন একটু ঘুমে যায়। কিন্তু কেস টেকিং হলো। হ্যাঁ, কিন্তু আমার কথা থেকে আপনার সারাংশ কি আনতে পারলেন? অন্য কেউ একজন বলেন। স্যার এটা তো কেমন মিলে তো এরকম দেখছিলাম যে আমরা, আপনি আপনি কি দেখছেন এটা তো পরের ব্যাপার। আপনি আগে বলেন যে এতক্ষণ যে আলোচনা করলাম, আমি যা দেখলাম এটা থেকে আসলে কি দেখলাম, অবজারভেশনটা কি কি হলো? আপনার কি মন দিয়ে আমার কথা শুনেননি? হ্যাঁ, কাসর ভাই, বলেন প্লিজ। এখানে ওই যে মুক্ত বাতাসে সে ভালো থাকে, মানে বাইরে নিলে ভালো থাকে, একটা হ্যাঁ, অবজারভেশন এটা আছে। একটা অবজারভেশন, ঠিক আছে। আর একটা হলো যে ওটা বাবা মার প্যারেন্টস এর কাছে কথা, সে, ওটা আমার অবজারভেশন না, ওটা প্যারেন্টস এর কথা। হ্যাঁ, আর আর বাবা মার কাছে সে ভালো থাকে, অন্য কারো কাছে ভালো থাকে না, বাবা মাকে ডেড মনে করে সে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কেউ? বাচ্চা খুব চুলকায় কিন্তু বাবা মা ধরেন বন্ধ করে দিলে সে রাগ করে, তো এখানে আসলে বাচ্চা চায় হ্যাঁ, যে তার এটা একটা আছে, কন্ট্রোলটা মানে তার কাছেই রাগ করে থাকবে, মানে কি, মানে হলো সে সবসময় বিরক্ত নিজে হয়, নিজে চুলকাতে চায়, আমি এটাই জিজ্ঞাসা নিজের করতেছি। কন্ট্রোলটা নিজের কাছে রাখতে হ্যাঁ, চায়। নিজেই নিজে চুলকাতে চাই, ঠিক আছে। জাকারিয়া আপনি কিছু বলবেন? বারবার আনমিউট হচ্ছেন কেন? আচ্ছা, তাহলে আমার অবজারভেশনের মধ্যে আসলো সে সবসময় নিজে চুলকাতে চায়। আরেকটা, বাবা মা বললো যে বাবা মার কাছেই থাকতে চায়, মানে বাবা মার কাছে ক্লোজ থাকতে চায়, আর নিজে নিজে চুলকাচ্ছে। বাবা মা তাকে চুলকায় দিতে চাচ্ছে, সেটা সে পছন্দ করছে না, তাই না? সে নিজেই ইয়ে করতেছে। আর বাবা কি বলছে যে আমি অফিস থেকে যখন আসি তখন বাসার বাইরে, এটা আনিস ভাই বলেছেন, যে বাসার বাইরে নিয়ে যাই, ততক্ষণ সে ভালো থাকে, বাইরে গেলে ভালো থাকে। আবার যখন বাসার ভিতরে নিয়ে আসা হয় তখন আবার তার অবস্থা খারাপ, আবার সে চুলকানো। এর বাবা এই কথাটা স্পষ্ট বলছিল যে আমি বাসার বাইরের অদ্ভুত ব্যাপার, ডাক্তার সাহেব বাসার বাইরে নিয়ে গেলাম, তার চুলকানি থাকে না, যে বাসায় নিয়ে আসি আবার চুলকানো শুরু হয়ে যায়। ঠিক আছে, এই ছোট্ট অবজারভেশন, এই ছোট্ট অবজারভেশনে আনিস ভাই দিয়ে দিলেন হচ্ছে ক্যামোমিলা। ক্যামোমিলা দিলে তো হবে না, ক্যামোমিলা থাকতে হবে কি, আনসিভিলাইজড, স্ন্যাপিশ। হ্যাঁ, চেম্বারে এসেও আমরা ওই আনসিভিলাইজড, স্ন্যাপিশ, তারপরে ইমপেশেন্স, এই বিষয়গুলো আমরা কিন্তু দেখতে পাই ক্যামোমিলার ক্ষেত্রে। এই কারণে প্রিজুডাইজড হয়ে যাওয়া যাবে না, এইটুক পয়েন্টের উপরে বিবেচনা করে জেলসিমিয়াম দিয়ে দেওয়া হলো। আমরা কিন্তু অন্য কিছুও নিলাম না। জেলসিমিয়াম কেন স্ক্যাবিজে দিব? কে দেয় জেলসিমিয়ামে? কেউ স্ক্যাবিজে জেলসিমিয়াম দেয় না। আমরা কেন জেলসিমিয়াম দিচ্ছি, নিশ্চয়ই আমাদের কোনো একটা কারণ আছে, তাই না? আমাদের যুক্তি আছে, সেটা আমরা আলোচনা করব। তো যাক, জেলসিমিয়াম 30 দেওয়া হয়েছিল। তিনটা পটেন্সি দেওয়ার পরে বাচ্চাকে পরের সপ্তাহে নিয়ে আসলো। বাচ্চাটি চুলকানি ছিল না, তার যে ক্ষতগুলা সেগুলা র্যাশ আকারে কিন্তু থেকে গেছে, ক্ষত চিহ্নগুলো শুকাচ্ছিল কিন্তু চিহ্নগুলা থেকে গেছে, ফোসকা ফোসকা ছিল, কিন্তু যে যে চুলকানোর বিষয়টা সেটা
তার মধ্যে ছিল না। তো দেখেন এখানে কিছু ফিলোসফিক্যাল কথাবার্তা একটু বলা দরকার, এটা আমাদের জানা দরকার। ঠিক আছে, আমাদের যে কোনো অসুখই হোক, ধরেন যে মাথার একটা সমস্যা হলো, ব্রেস্টে একটা টিউমার হলো, তারপরে মানে যেটা পেইনফুল, যেটাতে ইচিং হয়, যেটাতে সাফারিং হয়, কষ্ট হয়, এরকম কোনো একটা অসুখ হলো, কোনো একটা রোগ আসলো, ধরেন কথার কথা সে মুখে আমার সেতির মতন হয়ে গেল, দাগ হয়ে গেল, তখন হয় কি আমাদের মাইন্ড ওই জায়গায় ইনভলভ হয়ে যায়। ধরেন আমার একটা চুলকানি হয়েছে, তখন আপনি যত যাই করেন, আপনি চেম্বারে বসে আছেন, ভালো করে বুঝছেন, আপনি চেম্বারে বসে আছেন, আপনার ধরেন যে হঠাৎ করে এখানে একটা চুলকানি হয়ে গেছে, এবার আপনার এই জায়গায় আপনি চেম্বারের মধ্যে কিন্তু চুলকাতে থাকবেন, আপনি রুগী দেখতেছেন, ঠিক আছে, চান্স পেলে আপনি খালি চুলকাচ্ছেন। আপনি খেয়াল করে দেখেন, আমি কিন্তু মানে অস্বাভাবিক বা অবাস্তব কোনো কথা বলতেছি না, এটা চুলকানি বলে না, যে কোনো অসুখ হলে কিন্তু তাই হয়। মানে কি হয়, মানে হচ্ছে যে আপনার মাইন্ড ওই বডির মধ্যে ইনভলভ হয়ে যায়, একদম বডির মধ্যে একদম ট্যাগ হয়ে যায়। আপনার অ্যাসিস্ট্যান্ট কি করছে চেম্বারে, অন্য রুগীরা কি, ওগুলার মাথায় থাকে না, আপনার প্রবলেম যেটা, সেই জায়গাতে আপনার মাইন্ড একদম ইনভলভ হয়ে যায়। ঠিক আছে, এই সেম জিনিসটা, এই সেম ফিলোসফিটার, কেন্টের ফিলোসফি, এই সেম ফিলোসফিটা আমরা দেখতে পেয়েছি এই রুগীর সেকেন্ড ফলো আপে। কিরকম, আগের ফলো আপে আমি ওর বাবা মার সাথে কি কথাবার্তা বলেছি, কি করেছি, এটাতে তার কোনো ভ্রুক্ষেপ ছিল না, সে খালি চুলকায় যাচ্ছে এখানে ওখানে, এইখানে মনে হচ্ছে এইখানে, মানে যেখানে যেখানে হাত যায়। ঠিক আছে, কারণ তার ওই অসুস্থতা তার বডির সাথে একদম অ্যাটাচ হয়ে গেছে। কিন্তু পরবর্তী ফলো আপে যখন সে আসলো, তাকে একটা সিমিলিমাম দেওয়া হলো, জেলসিমিয়াম। এই জেলসিমিয়াম দেওয়ার পরে সে আর চুলকাচ্ছে না, সে আমার চেম্বারে সেই দিক দেখছে, কিউরিয়াস হয়ে গেছে, এই দিক এটা দেখছে, ওটা দেখতেছে, সে এনজয় করতেছে, ল্যাপটপ দেখতেছে, আমি কিভাবে ইয়ে করতেছি, পাশে খাম রাখা আছে, ওগুলা দেখতেছে। তাহলে দেখেন ওই চুলকানির জায়গাগুলো তো ওরকম আছে, আমি তো বললামই যে সেকেন্ড ফলো আপেও চুলকানির যে র্যাশ গুলা বা ইনফেকশন গুলা শুকায় যাচ্ছে ওরকম দেখা যাচ্ছিল, সেগুলো তো আছে, কিন্তু তার দৃষ্টি এখন ওইদিকে নাই। তার মাইন্ড বডি থেকে ডিটাচ হয়ে গেছে, ফ্রি হয়ে গেছে। আগে এরকম হয়ে যদি থাকতো, এখন এরকম হয়ে গেছে, পাশাপাশি হয়ে গেছে। বুঝতে পারছেন? তো আমাদের যে কোনো প্রবলেম যদি শুরু হয়ে যায়, এটা ফিলোসফি, ভালো করে বুঝেন, প্রবলেম শুরু হয়ে গেলে আমাদের মাইন্ড কি হয়, আমাদের মাইন্ড সেই প্রবলেমের সাথে অ্যাটাচ হয়ে যায়। কারো ক্যান্সার হয়ে গেছে, ওই ক্যান্সারটা দেখবেন যে মাইন্ডের সাথে সারাদিন তার মাথার মধ্যে ওটা নিয়ে তৈরি হয়েছে, ওটা নিয়ে তার মধ্যে অ্যাংজাইটি তৈরি হয়ে যাচ্ছে, ওটা নিয়ে সে ইমোশনাল হয়ে পড়ছে। ইমোশন বলতে কি বুঝি, ভয়, মানে ফেয়ার, অ্যাংজাইটি, ডিপ্রেশন, ইরিটেশন, তাই না, এই যে যত ধরনের ইয়ে আছে, সব বিষয় নিয়ে তার মধ্যে চলে আসে। সবকিছু কিন্তু মাইন্ড থেকে তৈরি হয় না, কিন্তু মাইন্ড এবং বডি তখন একসাথে একবারে কাজ করা শুরু হয়ে যায়, এবং তার সাথে তার সোলটাও একসাথে হয়ে যায়, একই সাথে মনে হবে যে মানে গলায় গলায় পিরিত, সব একবারে ফ্রেন্ডের মতন হয়ে গেছে। প্রবলেম একসাথে হয়ে যায়, তখন প্রবলেম ভয়াবহ হয়ে যায়। তো আমরা এই ক্ষেত্রগুলাতে হয় কি, আমরা মানে সাইকিয়াট্রিস্টের কাছে যাই, সাইকিয়াট্রিক যে ড্রাগ গুলো আছে সেগুলা কিন্তু আমরা দিচ্ছি না, আমরা হোমিওপ্যাথি দিচ্ছি, তাকে সিমিলিমাম করছি। সিমিলিমাম করলে কি হচ্ছে, তার মাইন্ডটা বডি থেকে ওইভাবে চলে যাচ্ছে। তো হোমিওপ্যাথি মেডিসিন কিভাবে তাকে এই হেল্পটা করতেছে, ওই সিম্পল কথা, আগে এরকম ছিল, ওষুধ খাওয়ার পরে এটা হলো ফিজিক্যাল প্রবলেম, এটা হলো মাইন্ড, দুটো একসাথে ট্যাগ হয়েছিল, এখন ওষুধ খাওয়ার পরে এটা রিল্যাক্স হয়ে পাশাপাশি চলে গেছে, এখান থেকে দূরে সরাই দিচ্ছে। দিয়ে কি হচ্ছে, মাইন্ড একদিকে থাকছে, বডি আরেকদিকে থাকতেছে, তারা আর এখন একসাথে কাজ করতেছে না, মাইন্ড বডি থেকে ফ্রি হয়ে যাচ্ছে, মাইন্ড যা পছন্দ তা করতেছে। বাচ্চাটার কথা যেটা বললাম,
যখন অসুস্থ ছিল সে তখন এই চুলকাচ্ছিল, কাঁপতেছিল, বিছানায় শুয়ে থাকতে চাচ্ছিল না। আমরা দেখি না জ্বর আসলে অনেক বাচ্চা গেলে কান্নাকাটি করে, বা অন্য কিছু হলো, পেইন হলো, কান্নাকাটি করতেছে, কারণ তখন তার মাইন্ড আর বডি একসাথে ইনভলভ হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যখনই ওয়েল সিলেক্টেড মেডিসিন দিয়ে দিচ্ছেন তখন ইমিডিয়েটলি, মানে জিবাই মেডিসিন যাওয়া মাত্রই দেখা যাচ্ছে আধা ঘন্টা পরে, আমরা বেলেডোনার বাচ্চাগুলা দেখি না, বা অন্য কোনো মেডিসিনের আধা ঘন্টা এমনি চুপ হয়ে একদম ড্রজিনেসের মতন একদম মরার মতন পড়ে আছে, 104 ডিগ্রি জ্বরে মরার মতন পড়ে আছে। যেই ওষুধ দিয়ে দিয়েছেন উইদিন 30 মিনিট জ্বর কিন্তু 104 ডিগ্রি আছে, বাচ্চা খেলা শুরু করে দিয়েছে। তার মধ্যে যে ক্র্যাঙ্কি ভাব ছিল, তার মধ্যে যে খিটমিটে ক্যামোমিলার যে স্বভাব ছিল, সেগুলো সব নাই হয়ে গেছে। ফিজিক্যাল সমস্যা আছে, জ্বর আছে, কিন্তু মাইন্ডটা ওই জায়গায় ইনভলভ নাই, ফলে তার অ্যাক্টিভিটিস চেঞ্জ হয়ে গেছে। মাইন্ড যখন রেস্ট নিবে, আর বডি কি হয়, আমাদের বডি আল্লাহ এমন ভাবে তৈরি করেছে অটোমেটিক তৈরি হয়ে যায়। আমাদের বডির মধ্যে যদি বুলেটের স্প্লিন্টার ঢোকে, তো বডি কি করে, নিজে নিজে ওষুধ না খেলেও নিজে নিজে পেকে ওটা বাহির করে দেয়। ফরেন পার্টিকেল কিন্তু বডির মধ্যে রাখে না, তাই না? এরকম আমাদের বডির মধ্যে অটোমেটিক ইমিউনিটি সিস্টেম লড়াই করে। ইমিউনিটি লড়াইয়ে ফেল হলে তো অসুস্থ হয়ে যাচ্ছে, কিন্তু বডি আবার ধীরে ধীরে সেটাকে রিকভার করে ফেলে। কিন্তু যখন মাইন্ড ওটার সাথে ট্যাগ হয়ে থাকে, জুড়ে থাকে, তখন ওটা ঠিক হতে চায় না। আমাদের মেডিসিন কি করছে, ওইটাকে মাইন্ডটাকে বডি থেকে রিল্যাক্স করে দিচ্ছে। রিল্যাক্স করে দিলে মাইন্ড আর বডি ইনভলভ হচ্ছে না, তখন কাজ হচ্ছে। ঠিক আছে? এটা কিন্তু আমরা বিভিন্ন কেসে পাই, শুধুমাত্র বাচ্চার কেসে না, বড় মানুষের কেসে। ডাক্তার সাহেব তো এই অসুখ হওয়ার পর থেকে খাইতেই চাইতো না, রুম থেকেই বাড়াতে চাইতো না, কারোর সাথে মিশতেই চাইতো না, একটা মিউট দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে তার ক্ষুধা, তার ওই প্রবলেম গুলো আছেই, কিন্তু ক্ষুধা বেড়ে গেছে, মানুষের সাথে মিশছে, রুমের মধ্যে বন্ধ হয়ে থাকতেছে না, জানালা দরজা বন্ধ করে রাখছে না, ইজি গোয়িং হয়ে গেছে। আগে সে হ্যাপি থাকতো না, এখন সে অনেক বেশি হ্যাপি, কিন্তু তার ফিজিক্যাল প্রবলেম থেকে গেছে। এটা কিন্তু আমরা হরহামেশাই দেখি। এটা হলো এই ফিলোসফি আপনাদেরকে বুঝতে হবে। ঠিক আছে? কিন্তু এখন আপনি ওষুধ দিলেন, জ্বর হয়েছে বা অন্য কোনো কিছু এনে, ওষুধ খাওয়ার পরে বাচ্চার মুড অফ, আরো কান্নাকাটি করতেছে, সে হ্যাপি না, ঝিমিয়ে পড়ছে, মন মরা হয়ে গেছে, তাহলে আপনাদেরকে ধরে নিতে হবে আপনাদের মেডিসিন সিলেকশন রং হয়েছে, রং প্রেসক্রিপশন করেছেন। এটাও আপনাদের কিন্তু আজকে একটা শেখাই দিলাম, যে আপনার প্রেসক্রিপশন রং হলো না রাইট হলো, এটা কিন্তু এখান থেকে আপনারা পাবেন। তার আমরা এই কারণে পেশেন্টকে জিজ্ঞাসা করি যে আপনার ব্যথা, আপনার যন্ত্রণা যেটা নিয়ে আমাদের কাছে আসছিলেন, ধরে নিলাম সেটা কোনো উন্নতি হয়নি, কিন্তু আপনি মনের দিক দিয়ে কেমন আছেন, এটা সেকেন্ড প্রেসক্রিপশনে আমরা এই প্রশ্নটা জিজ্ঞাসা করি। বুঝতে পারছেন? আর এই জায়গাটাতেই হচ্ছে অ্যালোপ্যাথি আর হোমিওপ্যাথির মধ্যে পার্থক্য, এটা আপনাদের মাথায় রাখতে হবে। আপনি অ্যালোপ্যাথি জ্বর হয়েছে, জ্বরে আপনি অ্যালোপ্যাথি হলে কি দিবেন, প্যারাসিটামল দিবেন। প্যারাসিটামল দিয়ে আধা ঘন্টার মধ্যে, বা প্যারাসিটামল সাবুজিটারি দিলে আধা ঘন্টার মধ্যে আপনার জ্বর কমে যাচ্ছে। কমে কিনা? আমাদের সবারই বাচ্চা কাচ্চা আছে, জ্বর আসে, প্যারাসিটামল দিয়ে দিই, জ্বর কমে গেছে। কিন্তু বাচ্চা দেখা যাচ্ছে একদম নিস্তেজ হয়ে পড়ে আছে, ক্র্যাঙ্কি হয়ে গেছে, স্লিপি হয়ে গেছে, ডাল হয়ে পড়ে থাকতেছে, খেতে চাচ্ছে না, কোনো কিছু আগ্রহ পাচ্ছে না। হয় কি না? প্যারাসিটামল খাওয়ানোর পরে পানিও খেতে চাচ্ছে না। আমি তো ভুল বলছি না, ভুল বললে আমাকে সংশোধন করে দেবেন, এই কাজটাই হয়। কিন্তু আপনি যখন হোমিওপ্যাথি মেডিসিন দেন, দিয়ে জ্বরটা ভালো করেন, জ্বরটা যখন ঠিক হয়, তখন কি হয়, একদম পুরো অপোজিট পিকচার দেখা যায়। জ্বর থেকে গেছে, কিন্তু বাচ্চা খেলতেছে, বাচ্চা মাথা তুলে থাকতেছে, ভালো কনভারসেশন করতেছে, একদম অপোজিট পিকচার পাওয়া যায়। কারণ এই একটাই, এইটা মাথায় রাখতে হবে। বুঝতে পারছেন? আমি আজকে এই আলোচনাগুলো করলাম এই কারণে, যে কেন হোমিওপ্যাথি আর এলোপ্যাথি কেন করবেন। এলোপ্যাথি হোমিওপ্যাথি থেকে অনেক আপগ্রেড, তারা যে লেভেলে চলে গেছে আমরা এখন ওই লেভেলে যেতে পারিনি। কিন্তু আমাদের মেডিসিনের জায়গাটা কোন জায়গা, আমাদের মেডিসিন কেন তাদের থেকে বেস্ট হচ্ছে এই কারণে। আপনি প্যারাসিটামল উদাহরণটাই নেন না কেন, আপনি আপনার বাচ্চাকে দিয়ে দেখেন কি হয়। বড়দেরকে দিলেও বড়দের ওরকম মুড অফ হয়ে থাকে, ম্যাজ করে, মাথা চাটতে ভাল লাগে না। তো আমরা কি করছি, আমরা মাইন্ডকে বেটার করছি না, আমরা সিম্পলি মাইন্ডকে একটা সময়ের জন্য ডিজিজ থেকে দূরে রাখতেছি, তখন বডি পুরোপুরি ভালো অনুভব করে।
মাইন্ড আবার বডির সাথে অ্যাড হয়ে থাকতেছে এবং একই ইয়েতে চলে আসছে, একই অ্যাক্সেসে, একই সমান্তরালে চলে আসছে, চাইল্ড বেটার হয়ে যাচ্ছে। হেলদি স্টেট হলো বডি অ্যান্ড বডি মাইন্ড অ্যান্ড সোল টুগেদার, একসাথে থাকতে হবে। এইভাবে হচ্ছে হোমিওপ্যাথি মেডিসিন কাজ করে। ঠিক আছে, দেখেন আমরা এই কেসটাতে মাইন্ডের সাথে কিছু করিনি, আমরা ওষুধ দিয়েছি, ওষুধ দেওয়ার পরে মাইন্ড বডি থেকে ডিটাচ হয়ে গেছে, আর বডি এই যে ইচিং করা এটার সাথে ফাইট করা শুরু করে দিচ্ছে। কিন্তু যখন মাইন্ড স্ট্রং ভাবে বডির সাথে এক হয়েছিল তখন আমরা কি দেখেছিলাম, বাচ্চা খালি চুলকাচ্ছিল, তাই না? আমি খুব সিম্পল ভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, কেন্টের ফিলোসফি পড়বেন আরো বিস্তারিত বুঝতে পারবেন। ঠিক আছে, তো এই বাচ্চার ইয়ে তো বললাম, সেকেন্ড প্রেসক্রিপশনে মানে যখন সেকেন্ড ফলো আপে আসলো তখন সে কত সুন্দরভাবে কমিউনিকেট করতেছিল, এটা দেখছে ওটা দেখতেছে, টেবিলে ওই যে পেপার ওয়েট রাখা আছে, পেপার ওয়েট নাড়তেছে, একটা আলাদা ভাবি উইদিন 7 days তার মধ্যে এটা দেখা গেল। অথচ আমরা এলোপ্যাথি ট্রিটমেন্ট বাবা মা তার করেছে 6 মাস 7 মাস ধরে, সে ইয়ে করেনি। এবং মজার ব্যাপার হচ্ছে সে কিন্তু ঢুকে এরকম করে হাত দিয়ে সালাম দিচ্ছে, অদ্ভুত ব্যাপার। আমরা এরকম অনেক পেশেন্ট দেখেছি যে মাথায় চাড়ে না, পরে সে মুসাফা করার জন্য হাত বাড়ায়। তো এগুলা হোমিওপ্যাথি করতে পারে। ঠিক আছে, তো এই বাচ্চাটার ক্ষেত্রে আমরা আসলে কি কি রুব্রিক্স চিন্তা করতে পারি, এনি আইডিয়া? কারো মাথায় কি কি আসছে? আচ্ছা আমি দিয়ে দিচ্ছি তাহলে, ক্লাস দ্রুত ইয়ে করা যাবে, এনার্জি যেহেতু নাই। সেটা হলো যে আমরা মোটামুটি এই রুব্রিক্স গুলা নিয়েছিলাম। লাইট ডিজায়ার ফর ডিস্টার্ব অ্যাভার্স বিইং, ক্লিনজিং পারসন অর ফার্নিচার, হ্যাঁ, ক্লিনিং চিলড্রেন ইন, মাদার চাইল্ড ক্লিনস টু বি। এরপরে হলো আরেকটা রুব্রিক্স নিয়েছিলাম, উইল লস অফ মাসল রিফিউজ টু ওবে দ্য উইল হোয়েন অ্যাটেনশন ইজ টার্ন অ্যাওয়ে। কে যেন হাত তুলেছিলেন, কিছু বলতে চান? আচ্ছা উনি কিছু বলতে চান না, ঠিক আছে, আমরা আলোচনাটা আগাই। তো বাচ্চাটি যেভাবে চুলকাচ্ছিল ওভাবে অনেকক্ষণ ধরে চুলকানো কি সম্ভব? জোরে জোরে এরকম 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 করে আপনি কি পারবেন? কতক্ষণ পারবেন? এটা কিন্তু খুব পেইনফুল প্রসেস। আপনি কিছুক্ষণ পড়ার পরেই 2 মিনিট 1 মিনিটও পারবেন না, এরকম করে একই জায়গায় এরকম ঘষেন দেখি, নিজে নিজে পারবেন না, আপনি থেমে যাবেন। কিন্তু এই বাচ্চাটার ক্ষেত্রে কি হচ্ছিল? বাচ্চাটার ক্ষেত্রে কি হচ্ছিল? বাচ্চাটা চুলকাতে চাচ্ছে, বাচ্চাটা চুলকাতে চাচ্ছে, কিন্তু তার ফিঙ্গার তথা বডি তার কন্ট্রোলে আসছিল না। তার মাইন্ড বলছে চুলকানোটা পেইনফুল, ব্লাড বাড়ে, ব্লিডিং হচ্ছে, ব্লাড বাড়িয়ে যাবে, তারপরেও সে চুলকাচ্ছে। সুতরাং এটা বলতে পারি জেলসিমিয়ামের স্কিন কেস যখন আপনি দেখবেন এবং পেশেন্ট বলবে যে আমি খুব খারাপ ভাবে চুলকাই, ভালো করে লিখে নেন, না হলে বড় বড় কেসে এই কথাগুলো পাওয়া যায়। এই স্কিন ডিজিজের কেসে জেলসিমিয়াম পেশেন্টরা এসে বলে বেশিরভাগ ক্ষেত্রে বলে, প্রায় বলে যে আমি খুব খারাপ ভাবে ডাক্তার সাহেব চুলকাই, আমি জানি যে এইভাবে চুলকালে আমার খুব কষ্ট হয়, এইভাবে চুলকানোতে আমাকে খুব কষ্ট দিচ্ছে, কিন্তু আমি আমার হাতকে, আমার আঙ্গুলকে, আমার ফিঙ্গারকে আমি থামাতে পারি না। আমি বারবার ভাবি যে থাক মেলা হয়েছে, থামো, আর আর চুলকাতে হবে না, অনেক হয়েছে, আর চুলকাবো না, কিন্তু আমি পারি না। বোঝা গেল? রোগীর ভাষ্যটা বোঝা গেল, থিমটা বোঝা গেল। আমি চাচ্ছি যে উফ আমি চুলকাবো না, ডাক্তার সাহেব খুব কষ্ট হয়, আমি আর চুলকাবো না। আমি নিজেকে বারবার বলি যে আমার থাক অনেক হয়েছে, আর চুলকাবো না, কিন্তু আমি আমাকে কন্ট্রোল করতে পারি না, আমি নিজেকে থামাতে পারি না। এটা হলো জেলসিমিয়াম। জেলসিমিয়ামের স্কিন ডিজিজে রোগীদের কাছ থেকে একটু কর্ডিয়ালি কথা বললে এই ভাষ্যটা আপনারা রোগীর কাছ থেকে পাবেন।
সুতরাং একটা স্কিন কেসে জেলসিয়াম পেশেন্ট এত চুলকায় যে তার রক্ত চলে আসে, তারপরে সে চুলকায়, তারপরেও রক্ত দেখার পরেও সে চুলকিয়ে যায়। সে জানে যে এভাবে চুলকালে আরো রক্ত বাড়াবে বা আরো মানে রক্ত বেরিয়ে আসবে, এটা অনেক পেইনফুল, তারপরেও সে নিজেকে থামাতে পারে না। বুঝতে পারছেন? এটা গেল চুলকানির ক্ষেত্রে। অন্য কোনো ক্ষেত্রে যদি পেশেন্ট এসে বলে যে আমি নিজেকে থামাতে পারি না, আমার মনের মধ্যে তো চলে যে এটা খারাপ কাজ, কিন্তু আমি নিজেকে থামাতে পারি না, এটা হলো জেলসিমিয়াম। এখন কোন কোন ক্ষেত্রে এরকম বলতে পারে সেটা আপনারা নিজেরা ভেবে নেন, এটা আপনারা আলোচনা করেন। আরো মেলা ক্ষেত্র আছে এই কথা বলে যে বারবার ভাবি যে থামাবো, কিন্তু আমি নিজেকে থামাতে পারি না, এটা খুব খারাপ হচ্ছে আমি জানি, কিন্তু নিজেকে থামাতে পারি না, এটা হলো জেলসিমিয়াম। এটা মাথায় রাখেন। তো আমি যে রুব্রিক্সটা নিলাম, একটা রুব্রিক্স আমি সবগুলো লাইট ডিজায়ার 4 নিয়ে সেদিন একটু বলেছি। এই আজকে ক্লিনজিং চিলড্রেন ইন মাদার চাইল্ড ক্লিনস টু দা, এই রুব্রিক্সটা আমরা ক্লিনজিং মাদার চিলড্রেন ইন চাইল্ড ক্লিনস টু দা, এই রুব্রিক্সটা নিয়ে আমরা একটু আলোচনা করি। ঠিক আছে? তো এই এর অর্থ হলো, যদি আমরা মানে খুব লিটারাল ভাবে, খুব সাধারণ ভাবে, ডিকশনারি ভাবে যদি এই রুব্রিক্সটার মানে বুঝতে চাই, তাহলে হচ্ছে এই বাচ্চা একাই থাকতে চায় না, মানে মাকে ছাড়া থাকতে চায় না, সে সব সময় তার মাকে চাই, মাকে কোথাও যেতে দিবে না, ধরে রাখবে, হ্যাঁ, মানে হাত ছাড়া হতে দিবে না, সোজা বাংলা কথা। এই রুব্রিক্সের বাংলা অর্থটা এইখানে। তো এইখানে রুব্রিক্স বুঝতে গেলে এই রুব্রিক্সের মূল যে জায়গাটা সেটা হলো মাদার, মাকে। মা হচ্ছে এরকম একজন পার্সন, এরকম একটা পার্সোনালিটি, মানে যেটার ডিকশনারি মিনিং হচ্ছে, মাদারের ডিকশনারি মিনিং কি মা, কিন্তু আমরা মা বুঝবো যে যে তাকে জন্ম দিয়েছে এরকম কাউকে না। যেহেতু মাইন্ড চ্যাপ্টারের মধ্যে আছে, আমরা মাদারটাকে একটু ডিপ লেভেলে বুঝবো। মাকে বুঝবো হচ্ছে এমন ব্যক্তিত্ব, সে হতে পারে বৃদ্ধ কেউ, যুবক, শিশু, প্রতিবেশী হতে পারে, ডাক্তার হতে পারে, নার্স হতে পারে, যে কেউ হতে পারে। আপনার চেম্বারে তাকে যে নিয়ে এসেছে, মানে তার যে অ্যাটেন্ডেন্স, সেও হতে পারে। তাহলে আপনারা এই রুব্রিক্সটা ব্যবহার করতে পারেন এইভাবে বুঝলে। মানে যার মধ্যে মাতৃত্ব অর্থাৎ মমত্বের বোধ আছে, মায়ের মতো গুণ যার মধ্যে থাকে, এরকম ব্যক্তির সাথে এই চিলড্রেনটা, এই পার্সনটা লেগে থাকে, চিপকে আটকে থাকে। বুঝছেন? রুব্রিক্সটির শাব্দিক অর্থ হলো বাচ্চা সবসময় তার মায়ের সাথে আটকে থাকে, চিপটে থাকে। মা এমন ব্যক্তি যে সবসময় বাচ্চাকে ভালোবাসে, সব ধরনের সুখ সুবিধা, তা হতে পারে শারীরিক বা মানসিক, সর্বপ্রকার বাচ্চার সর্বপ্রকার সুবিধার প্রতি সে খেয়াল রাখে। বাচ্চা তার মায়ের সাথে এই কারণেই চিপকে থাকে, কেননা মা তাকে কোনো প্রকার বকাঝকা করবে না, তার প্রত্যেকটা প্রয়োজন পূরণ করবে। তো এই রকম সুবিধা যে ব্যক্তি দিবে সেই তার কাছে মা। এটুকু বুঝেন। আমরা যদি সূক্ষ্মভাবে চিন্তা করি তাহলে আমরা দেখতে পারবো যে এর মধ্যে এই একই ভাবনা নিহিত আছে, বিনা কোনো প্রকার পেরেশানি, কোনো প্রকার পেরেশানি নাই, কোনো প্রকার পেরেশানি নাই, বা কোনো প্রকার বোঝা বোঝা মনে হচ্ছে না, এরকম একটা সুখী পরিবেশে থাকা, খোলা জায়গায় থাকা, এবং তার যাবতীয় প্রয়োজন পূরণ করতে চায়, এরকম মানে প্রয়োজন, তার যাবতীয় প্রয়োজন পূরণ করে, এরকম ব্যক্তির সাথে সে লেগে থাকতে চায়, এরকম ব্যক্তির সাথে সে আটকে থাকতে চায়, চিপকে লেগে থাকতে চায়, যে তার প্রত্যেকটা প্রয়োজন পূরণ করবে, তার প্রতিটা কথা
প্রত্যেকটা বিষয় ভালোবেসে পূরণ করবে, তাকে বকাঝকা করবে না, এরকম পার্সন হলো মা। এবং এই পার্সনকে সবসময় তার কাছে থাকা চাই। তো এইরকম বাচ্চার পাশে মা থাকবে, এটা মায়ের জন্য খুব সমস্যা। তার তো কিছু কাজবাজ আছে, সে তো কাজবাজ ফেলে রেখে এসে সবসময় তাকে সার্ভিস দিতে পারবে না। কিন্তু আমরা জানি জেলসি ম্যামের কাছে মা হচ্ছে খুব ইউজফুল পার্ট। জেলসি ম্যামের কাছে মা খুবই গুরুত্বপূর্ণ। একটা বাচ্চা তার বাপের কাছে যাবে না, শুধুমাত্র মায়ের কাছে যাবে। শুধুমাত্র এই যে সুবিধাগুলো আমি এতক্ষণ যেগুলো বললাম, এই সুবিধাগুলো মায়ের কাছ থেকে পাই বলেই মায়ের কাছে যেতে চাই। শুধুমাত্র মায়ের কাছেই এরকম আবদার করা যায়। তো এরকম পেশেন্ট যদি শুধুমাত্র মায়ের কাছেই থাকে, মায়ের কাছেই যায়, হ্যাঁ, তাহলে আমরা অবশ্যই জেলসিমিয়ামের কথা ভাববো। আমরা অবশ্যই জেলসিমিয়াম আমরা আমার একটা ভুল হয়ে গেছে, সেটা হলো যে জেলসিমিয়াম গাছের আমরা কি ভিডিও দেখাইছিলাম আপনাদেরকে? সেদিন মনে হয় দেখানো হয়নি না? না জেলসিমিয়াম স্যার। গাছটা যদি একবার আমরা দেখে নিতে পারি তাহলে মায়ের বিষয়টা আপনারা বুঝে ফেলবেন। দেখেন, তার জেলসিমিয়ামের ইয়ের জন্য, তারা এটা কিন্তু ডক্ট্রিন অফ সিগনেচার, তাকে দাঁড়ানোর জন্য তার মাদার লাগবেই, মাকে তার লাগবেই জেলসিমিয়াম। হ্যাঁ, তো জেলসিমিয়াম আমরা জানি প্রথম দিনই শুরু করেছিলাম, জেলসিমিয়ামের মধ্যে ট্রিমেন্ডাস ফিয়ার থাকে, ভয়াবহ লেভেলের ভয় থাকে, আর এরা খুব বেশি শকড হয়ে যায়, শকড হয়ে যায়। হ্যাঁ, তো ডক্টর কেন্ট জেলসিমিয়াম ইয়ে করতে যে বলেছেন, আমি একদম কেন্টের উদ্ধৃতিটাই বলছি, যে এটা একটা জিনিস ধরতে চায়, জেলসিমিয়াম একটা জিনিস ধরতে চায় কিন্তু অন্য কিছু ধরে ফেলে। জেলসিমিয়াম একটা জিনিস ধরতে চাচ্ছে কিন্তু অন্য জিনিস ধরে ফেলে, যদিও বা ধরে ফেলতে পারে তাহলে অনেক দুর্বল বোধ করে। হ্যাঁ, সে অসামঞ্জস্য এবং অগোছালো এবং পেশিগুলো এটা সেটা করতে থাকে। হ্যাঁ, যা করতে চায় না তাই তাই সে করে ফেলে। এটা একদম পুরোপুরি কেন্টের ম্যাথমেটিকার উদ্ধৃতি। তো আমি যদি এই বিষয়টাকে একটু ক্লিয়ার করে একটু বুঝাই দিই কেন্টের কথাটা কি বলেছে। তো জেলসিমিয়াম পেশেন্টের প্রথম কন্ডিশন হলো, আপনি যদি কোনো কেস হাতে পান, আপনি অবজার্ভ করুন ফার্স্টে। আপনি কি অবজার্ভ করবেন? আপনি অবজার্ভ করবেন, মানে নাম্বার ওয়ান, এটা আপনাকে মনে রাখতে হবে। হ্যাঁ, ধরেন যে জেলসিমিয়াম এই এই যে একটা মানি ব্যাগ দেখা যাচ্ছে, এই মানি ব্যাগটা ধরেন হোল্ড করতে গেল, ধরতে গেল, এবার ধরবে, তাই তো, এভাবে ধরবে। তো এটা আছে, ভালো করে খেয়াল করেন, এই হাত নিয়ে যখন এই, আমি বুঝাতে পারছি, এটা হলো, আচ্ছা আমি একটু চিকন কিছু নিই তাহলে আপনার দেখতে সুবিধা হবে। আচ্ছা, যে মোবাইলটা নিলাম, হ্যাঁ, এই মোবাইলটা যে মনে করছে আমি মোবাইলটা ধরবো, এই 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 কথাই কেন্ট বলছে। সরাসরি তার হাতটা ওইদিকে যাবে না, পাশের দিকে কিছুটা চলে যাবে, ঠিক আছে? এইটা হলো জেলসিমিয়ামের একটা খুব বড় ক্যারেক্টার। আমরা এগুলো সব ব্যাখ্যা করব কেন কোন দিক দিয়ে আসছে। এবার ধরেন যে মনে হলো যে আপনি ধরেই ফেললেন কোনো ভাবে, এবার ধরে যখন টেনে নিতে যাবে তখন তার হাত হয়ে কাঁপবে, ওই যে যেটা বললো যে অসামঞ্জস্য এবং অগোছালো পেশিগুলো এটা সেটা করতে থাকে, হয় এরকম করে পানির গ্লাস এরকম এরকম করে কাঁপতেছে, বা মনে করেন কাছের দিকে নিতে যাবে, আনতে এখানে আনার দরকার, এদিকে না এসে আরেক দিকে যাবে। আর জেলসিমিয়ামের আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, কাছের দূরত্বের জিনিস সে ওরকম করলো কিন্তু একটু দূরের জিনিস ধরাটা তার জন্য অনেক কঠিন। মনে করেন যে একজন অসুস্থ পেশেন্টটা অনেক পিপাসা লাগছে, পানি খেতে হবে, তো তার কাছে এক গ্লাস পানি আছে, এখন পানি টেবিলে রাখা আছে, টেবিল থেকে এখন
গ্লাসটা নিয়ে তো খেতে হবে। তো আপনি যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন জেলসিমিয়াম পেশেন্ট টেবিলে থাকা পানির গ্লাসের কাছে হাত যাচ্ছে, এইভাবে যাচ্ছে, কিন্তু যেই হাত কাছে যাচ্ছে সে ওই ডিরেকশনে নিয়ে যেতে পারতেছে না, বা সে হাত ঠিক ওইভাবে নিয়ে যেভাবে ধরতে গেলে নেওয়া দরকার সেভাবে সে করতে পারতেছে না। তাহলে প্রথমটা হলো গ্লাস ধরতে গেলে হাত অন্যদিকে চলে যাবে, যদিও সে গ্লাসটা ধরে ফেলতে পারে, তাহলে যখন সে মুখের কাছে গ্লাসটা নিয়ে তখন শক্ত করে ধরতে পারবে না। ঠিক আছে, ছোট কাঁপছে, হাতও কাঁপছে। এইটা হলো যে কেন্ট বলেছেন। আপনি কেন্টের যদি প্রুভিংসে পড়তে যান, প্রুভিংসের 3-4টা কেসে একই কথাই লেখা আছে, এই গ্লাসের উদাহরণটাই দেওয়া আছে। ঠিক আছে, তো যখন ধরেন যে তার হাত কাঁপছে, আপনার জিনিস নিতে যায় কাঁপছে, তখন আপনি কি করবেন? ওটা ওই জায়গায় রেখে দিবেন। প্রপার ভাবে তো আপনি ধরতে পারছেন না, তাহলে আপনি রেখে দিলেন। তাহলে প্রথম যে জিনিসটা আপনাকে জেলসিমিয়াম পেশেন্টের মধ্যে অবজার্ভ করতে হবে, এটা শিশু থেকে বৃদ্ধ সবার ক্ষেত্রে আপনার এই অবজারভেশনটা থাকতে হবে। সে যেটা করতে চাচ্ছে সেটা সে করতে পারতেছে না। আরেকটা উদাহরণ দিই, তাহলে আরেকটু ভালো হবে। সেটা হলো যে একটা বাচ্চা তার মায়ের হাত ধরে রেখেছে। হ্যাঁ, এখন আপনার চেম্বারে মা তার বাচ্চাকে নিয়ে আসছে, বাচ্চা দেখা যাচ্ছে, আপনি ভালো করে কল্পনা করেন, আমি গল্প বলতেছি, গল্পটা আপনারা চোখ বন্ধ করে মনে করেন যে আপনার সামনেই ঘটনাটা ঘটতেছে, এইভাবে কল্পনা করেন, তাহলে এটা ভুলবেন না। বাচ্চা মায়ের হাত এরকম করে আঙুলটা ধরে আছে, আপনি জাস্ট করবেন কি, সুন্দর করে যে এগুলো করতে হয়, যে বাচ্চার হাতটা মায়ের হাত থেকে হটাই দিলেন। তখন দেখতে পাবেন মায়ের কাপড় বা শরীর যে জায়গায় হোক আপনার বাচ্চাটা ধরে রেখেছে, হাতটা হটিয়ে দিলেন, এবার বাচ্চা আর ওই জায়গায় ধরতে পারবে না, ওই আঙ্গুল আর ধরতে পারবে না। এটা একটা অদ্ভুত অবজারভেশন, কারণ সে শিওর না তাকে কি ধরতে হবে। দেখা যাচ্ছে যে বুঝতে পারলো যে না, হাতটাই ধরেছিলাম, আবার হাতটা ধরতে হবে। এবার সে যখন মায়ের হাতটা ধরতে যাবে, গ্র্যাব করা বলে, তাই না? ধরা মানে গ্র্যাব করা। যখন গ্র্যাব করতে যাবে তখন সে আগে যেভাবে প্রপার ভাবে ধরেছিল সেইভাবে সে আর ধরতে পারবে না। আগে ধরেন এইভাবে ধরেছিল, তো পরের বারে আর এইভাবে ধরতে পারবে না। দেখা যাচ্ছে এইরকম করে ধরছে বা কাছে যায় বা কাপড় যায় ধরতেছে, প্রপার ইয়েটা হবে না। এটা একটা অবজারভেশন। এই অবজারভেশনটা জেলসিমিয়ামের ক্ষেত্রে খুব ভালো করে পাওয়া যায়, এইটা আপনারা মাথার মধ্যে রাখবেন। ঠিক আছে, আর ওই কেসের আরো যে রুব্রিক্স গুলা নিয়েছি, এই কেস নিয়ে আরো কিছু ব্যাখ্যা আছে, আপনারা কেসটা ভুলেন না। আগামী 1-2টা ক্লাস আমরা এই কেসের উপরে কিছু আলোচনা করব, করে তারপরে আরো 2-একটা কেস দেখে আমরা মেডিসিন শেষ করে ফেলবো। হ্যাঁ,